হ্যালো আমার ছোট্ট স্বপ্নিল পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং একটা ড্রামা, যেখানে একটা বোকা এবং আনস্মার্ট ছেলের জীবনে সবকিছু খারাপ চলছিল, এমনকি তার গার্লফ্রেন্ডও তার সাথে ব্রেকআপ করে চলে যায়। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো সে একদিন সুপার পাওয়ার পেয়ে যায় এবং নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে। তো কি হয় পুরো ড্রামাতে, চলো দেখা যাক। গল্পের শুরুতেই আমরা মেইন লিড সাংকে দেখি। সে খুবই বোকা ও আনস্মার্ট প্রকৃতির ছেলে। পার্ট টাইম জব হিসেবে সে একটা শপে কাজ করছিল। একটি মেয়ে তার পোষা প্রাণীর জন্য খাবার কিনে সাংয়ের কাছে বিল পে করছিল। তখন সাং মেয়েটিকে বলে, ম্যাম আপনি এটার বদলে ওই কোম্পানির খাবারটা নিতে পারেন, ওইটা এটার থেকে বেশি ভালো। সাং এত জোরে জোরে বলছিল যে আশেপাশের সবাই বিরক্ত হচ্ছিল। যাই হোক, মেয়েটি সাংয়ের কথায় পাত্তা না দিয়ে খাবারটা প্যাক করে নেয় এবং সেখান থেকে চলে যায়। এমন সময় সেই শপের মালিক সেখানে আসে। সে দূর থেকে এগুলো দেখছিল। লোকটি এসে সাংকে উত্তম মাধ্যম দিতে থাকে। তাছাড়া এই লোকটা এমনই, কোনো কারণ ছাড়া সাংকে সব সময় বিরক্ত করত। সাংয়ের মাঝে মাঝে তার সব মালিককে খুব মারতে মন চাইতো, কিন্তু সেটা সে কখনোই করতে পারবে না, কারণ তার এত সাহস নেই। তাই সবকিছু চুপচাপ সহ্য করে। সাং এই জব নিয়ে রীতিমতো বিরক্ত। তার ড্রিম ছিল সে পুলিশ অফিসার হবে, যার জন্য সে এক্সামও দিয়েছিল। সেটার রেজাল্ট আজই দিবে। সে দোলনায় বসে ভয়ে ভয়ে তার রেজাল্ট দেখার প্রস্তুতি নিচ্ছিল। মনে মনে সে দোয়া করছিল যেন সে ফেল না করে। কিন্তু রেজাল্ট দেখে সাং হতাশ হয়ে পড়ে, কারণ সে ফেল করেছে। যাই হোক, এরপর আমরা সাংয়ের বন্ধু কাংকে দেখি। সে সাংয়ের সাথে দেখা করতে এসেছে, কিন্তু দরজায় নক করছিল, কিন্তু সাং দরজা খুলছিল না। এতে কাং ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে সাং খারাপ কিছু করে ফেললো না তো। তাই জলদি করে ফ্ল্যাট ম্যানেজারের কাছ থেকে সাংয়ের রুমের চাবি নিয়ে দরজা খুলে ভেতরে আসে। এসে সে সাংকে মন খারাপ অবস্থায় দেখতে পায়। কাং তাকে বলে, মন খারাপ করার কিছু নেই, আমিও তো ফেল করেছি। সাং মেয়েদের মতো কান্না করতে করতে কাংকে জড়িয়ে ধরে বলে, আমি ফেল করার জন্য কান্নাকাটি করছি না, বরং সোরা আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সাং আর সোরা এক জায়গায় বসেছিল। সাং তার ফেল হবার বিষয় নিয়ে একটুও চিন্তায় ছিল না, বরং তার গার্লফ্রেন্ডকে বলছিল, এই দেখো তোমার জন্য কি এনেছি, খাবে খাবে? আচ্ছা না খেলে আমি খেয়ে ফেলি। এসব বলে সে মজা করছিল। আর সোরা তখন রেগে উত্তেজিত হয়ে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। এই একটা কথাই বলে সে চলে যাচ্ছিল। সাং তার পেছনে পেছনে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। সোরা তাকে বলে, তুমি এইমাত্র ফেল করেছো, কিন্তু সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই, সবকিছু মজা মনে করো, লাইফ নিয়ে তুমি একটু সিরিয়াস না, তুমি তোমার মতো থাকো, আমি যাচ্ছি। সোরা তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। এসব শুনে তার বন্ধু বলে, সোরা তো একটা ফালতু মেয়ে, তুমি সবে মাত্র ফেল করেছো, একটু সহানুভূতি না দিয়ে ওই মেয়ে এভাবে তোমাকে কষ্ট দিল। এরপর কাং সোরাকে জোরে জোরে অপমান করতে শুরু করে, কারণ সোরা তাদের পাশের রুমেই থাকতো। সে সাংকে বলে, এসব হতাশা বাদ দাও আর চলো আমরা হাওয়ায় যাই, সেখানে গিয়ে আমরা এনজয় করি। এরপর দেখা যায় তারা একটি ক্যাফেতে এসেছে, আর এই ক্যাফের নামই হাওয়াই ছিল। কাং তাকে খুশি করার জন্য গান গাইতে শুরু করে, কিন্তু সাং বেচারা বাপ্পারাজের মতো ব্যর্থ প্রেমিক হয়ে কান্না করেই যাচ্ছিল। এসব কষ্ট ভোলার জন্য আমাদের সাং গান গাইতে শুরু করে, কিন্তু তার গানের গলা এতটা জঘন্য ছিল যে কাং নিজের কান চেপে ধরেছিল। এরপর সাং হোস্টেলে ফিরে দেখতে পায় তার রুম লক করা আর তার জিনিসপত্র বাইরে ফেলে রাখা। সাং ম্যানেজারের সাথে কথা বললে সে জানায়, তুমি 2 মাস থেকে রুম ভাড়া দাওনি, তাই তোমার মালিক তোমাকে বের করে দিয়েছে। সবকিছু হারিয়ে সাং কাঙাল হয়ে যায়। কোনো উপায় না থাকায় সে শপে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু সকালবেলা শপের মালিক তাকে লাথি দিয়ে উঠিয়ে কান ধরে কাজ থেকে বাহির করে দেয় এবং বলে, তুমি কাল রাতে কাজে না আসায় আমার অনেক লস হয়েছে, এর জন্য তোমাকে আর কাজে রাখতে পারবো না, আর বেতনও দিতে পারবো না। সে এখন এক প্রকার পথের ফকির হয়ে দাঁড়িয়েছে। এরপর সে কাংয়ের সাথে দেখা করে এবং বসে বসে ফোনে জব খুঁজতে শুরু করে। এমন সময় সে একটি অ্যাড দেখতে পায়, যেখানে বলা হচ্ছিল একদিনে $800 ইনকাম করার সুযোগ আছে এক জায়গায়। এমন সুযোগ সাং মিস করতে চায় না, তাই সেখানে যাবার সিদ্ধান্ত নেয়। এরপর তারা 2 বন্ধু মাঠে গিয়ে ব্যায়াম করছিল। সাং এতটাই দুর্বল ছিল যে কাং তাকে বলতে থাকে, এই শরীর আর ফেলটু মার্কা পড়াশোনা নিয়ে তুমি পুলিশ হবার স্বপ্ন দেখো? জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দাও। যদিও তুমি আমার বন্ধু, তবুও বলতে হয় তুমি পুলিশ তো দূরের কথা, সুইপারও হতে পারবে না। এমন সময় একটা ফুটবল তার কাছে আসে। সে ফুটবলে লাথি মারতে গিয়েও পড়ে যায়।
যাই হোক, এরপর তারা দুজন আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল। রাস্তায় তারা দেখে ছোট ছেলে মেয়ে একে অপরকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিল। এগুলো দেখে তারা বলে, দিনকাল এমন চলতে থাকলে আমাকে সিঙ্গেল থেকেই মরতে হইব। কিছু দূর গিয়ে সাং তার এক বন্ধুকে দেখে যে একজন পুলিশ অফিসার। সাং তখন কল্পনা করতে থাকে কোনো একদিন সেও পুলিশ অফিসার হবে আর সোরার ব্যাগ কোনো ছিনতাইকারী নিয়ে দৌড় দিবে। তখন সে হিরোর মতো এন্ট্রি নেবে, ছিনতাইকারীকে মেরে সোরার ব্যাগ তাকে ফেরত দিবে। যাই হোক, তার কল্পনা শেষে সাং সেই কাজে চলে যায় যেটা সে ফোনে দেখেছিল। এখানে সে জানতে পারে তার কোনো কাজই ছিল না, বরং মেডিকেল এক্সপেরিমেন্ট ছিল, আর যারা যারা এক্সপেরিমেন্টের আওতায় থাকবে তাদের টাকা দেয়া হবে। সাং এর টাকার অনেক প্রয়োজন, তাই সে রাজি হয়। তারপর সাং সেখানে থাকা এক নার্সকে তার বায়োডাটা দেয় এবং সাংকে ইনজেকশন দেয়া হয়। এভাবে 2 দিনের জন্য তাকে সেখানে রাখা হয়। আর প্রায় সাংকে এক্সপেরিমেন্টের জন্য ইনজেকশন নিতে হতো। ইনজেকশনগুলো অবশ্য তাকে পেছনে দিতে হতো, যেটার অনুভূতি তার কাছে ব্রেকআপের থেকেও বেশি কষ্টকর মনে হতো। এরপর 2 দিন পর এক্সপেরিমেন্ট শেষ হলে সে অবশেষে ছাড়া পায়, কিন্তু বাইরে এসেই সে চশমা চোখে সবকিছু ঘোলা ঘোলা দেখতে পাচ্ছিল, আর তার শরীরেও অদ্ভুত কিছু রিয়াকশন হচ্ছিল এবং তার চোখগুলো সবুজ বর্ণের হয়ে উঠছিল। সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে, তাই সে কিছুটা ভয় পেয়ে যায়। অন্যদিকে সোরা তার জবে ছিল। এমন সময় তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল, যার জন্য সে বাইরে বসে কিছুটা রেস্ট করছিল। এমন সময় সেখানে সাং এসে তার সাথে কথা বলতে চায়, কিন্তু তখনই সোরার শপের মালিক চলে আসে এবং বলতে থাকে, তোমার নাক দিয়ে প্রায় তো ব্লিডিং হয়, আর এই বাহানায় তুমি কাজ ফেলে রেস্ট করো। যদি এতই খারাপ লাগে তাহলে জব ছেড়ে দাও। এই বলে লোকটি চলে যায়। সাংও সেখান থেকেই কাং এর কাছে চলে আসে, কিন্তু কাং এখানে তাকে বকাবকি করে বলছিল, তোমার কি লজ্জা নেই নাকি? যে মেয়ে তোমাকে এভাবে তিরস্কার করেছে তার সাথে তুমি আবার কথা বলতে যাও? আর তুমি কি জানো সোরা তোমাকে গংময়ের জন্য ছেড়ে দিয়েছে, কারণ গংম এখন পুলিশ অফিসার। তাছাড়া সে সোরাকে অনেক আগে থেকেই পছন্দ করে। সোরা এত বেটার অপশন রেখে তোমার মতো খ্যাত ছেলেকে কেন চয়েস করবে বলো তো আমার বন্ধু? কাং এর কথায় সাং এর দেবার মতো কোনো উত্তর ছিল না, তাই চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। এরপর তারা চলে যাচ্ছিল, তখন কাং একটা মেয়েকে দেখে ক্রাশ খেয়ে বসে। আর এই মেয়ে ড্রামার সেকেন্ড লিড, যার নাম তাই। কাং বলে, দেখ বন্ধু, আমি তো দেখতে তোর থেকে সুন্দরী আছি, আর তোর মতো বোকা শোকাও না। দেখিস বন্ধু, 1 সপ্তাহের মধ্যে আমি এই মেয়েকে পটাবো। এদিকে সোরার দেখা হয় গংময়ের সাথে। তারা একে অপরকে দেখে বেশ খুশি হয় এবং গল্প করতে থাকে। সাং এমন সময় হোটেলে চলে আসে আর এক্সপেরিমেন্টের থেকে পাওয়া টাকা দিয়ে তার আগের রুমটি আবার ভাড়া নেয়। রাত হলে সে সোরাকে ডাকতে থাকে। সোরা বেরিয়ে আসলে সাং তাকে বলে, আমার কাছে টাকা নেই বলে, জব নেই বলে তুমি গংময়ের জন্য আমার সাথে ব্রেকআপ করে দিলে। সোরা তার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর সাং ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতে তার শরীরের সাথে সে অদ্ভুত রিয়াকশন হচ্ছিল, যার জন্য তার জ্বর ঠান্ডা লেগে যায়। এভাবে সকাল হলে সে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় একটি গাড়ির সাথে তার ধাক্কা লাগতে যাচ্ছিল, কিন্তু তখন তার সেই সুপার পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় এবং সে 1 লাফ দিয়ে বেঁচে যায়। সাং আরও অনুভব করছিল যে দূরে থাকা সকল মানুষের কথাগুলো স্পষ্ট শুনতে পারছিল, আর প্রথমবার এমন হবার জন্য সে নিজেকে সামলাতে পারে না। এরপর সে বাড়িতে চলে আসে। এসেই তার চশমা পরে, কিন্তু সে খেয়াল করে চশমা ছাড়াই সে সবকিছু পরিষ্কার দেখছিল। এসব অদ্ভুত সব ঘটনা ও সাইড ইফেক্টের জন্য সে তখনই এক্সপেরিমেন্ট করা ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার তাকে জানায় এগুলো কোনো সমস্যা না, উপরোক্ত তুমি তো আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গেছো। যাই হোক, এরপর সাং তার বন্ধু কাং এর সাথে দেখা করে। কাং এখানে গেম খেলছিল এবং সে ইতিমধ্যে অনেক টাকা লস খেয়েছে, এমনকি ভয়ে ভয়ে শটও মারতে পারছিল না, কারণ তার হাত কাঁপছে। এমন সময় সাং এর পাওয়ার অ্যাক্টিভ হয় এবং সে সবকিছু ক্যালকুলেট করে জানায় শট কিভাবে মারলে সে ম্যাচটি জিততে পারবে। কাং তবুও সাহস করতে পারছিল না, তাই সে সাংকে শট করতে বলে। এটা দেখে সেখানে থাকা সবগুলো ছেলে সাংকে নিয়ে মজা করতে থাকে, কারণ তাদের কাছে সাং বোকা ও দুর্বল ছাড়া কিছুই না। এমন সময় সাং শট লাগায় আর বলটি ঘুরে ফিরে স্কোর হয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর সাং আরো ম্যাচ খেলতে শুরু করে এবং সবগুলোতে জিতে গিয়ে সেই ছেলেগুলোকে ফকির বানিয়ে দেয়। যাই হোক, এরপর সাং মাঠে এসে ব্যায়াম করতে করতে তার সুপার পাওয়ারের শক্তি পরীক্ষা করছিল। সে এত জোস জোস স্ট্যান্ড করছিল যা সবাই চেয়ে চেয়ে দেখছিল। এদিকে সোরা তার কাজে যাচ্ছিল, তখন সে খেয়াল করে তার রুমের বাইরে কেউ খাবার রেখেছে। সোরা খাবারগুলো তার পরিচিত একজনকে দিয়ে জলদি কাজে বেরিয়ে পড়ে, আর বাইরে এসেই তার দেখা হয় গংময়ের সাথে। গং
গংমো তাকে জোর করে লিফট দিয়ে দেয় আর তাদের দুজনকে একসাথে যেতে দেখে ফেলে সাং। তাই সে তাদের ফলো করতে থাকে। রাস্তার অপর পাশে দিয়ে সে দৌড়ে সোরাকে বলতে থাকে, ওই ধোকাবাজ, ওই বেঈমান, তুই নতুন পেয়ে এখন আমাকে ভুলে গেছিস। এমন সময় সে পাইপের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সোরা ও গংমো তাকে উঠাতে আসে। সাং উঠে সোরাকে বলতে থাকে, তুমি আমাকে বিনা কারণে ছেড়ে দিয়েছো শুধু গংমোয়ের জন্য, তুমি তো একটা চিটার, বাটপার। তখন সোরা তাকে থাপ্পড় মারে। সাং খেয়াল করে তার মাথা ফেটে রক্ত পড়ছে। এরপর সে বাড়িতে এসে তার আঘাত দেখছিল, কিন্তু মুহূর্তেই তার আঘাত ঠিক হয়ে যায়। সাং বিশ্বাসই করতে পারছিল না সে সত্যি সুপার পাওয়ার পেয়েছে। সাং তখন ভাবে সে সবকিছুতে স্ট্রং হয়ে গেছে। তাই সে তার মস্তিষ্ক পরীক্ষা করার জন্য তার প্রশ্ন সমাধান করতে যায়। তখন সে দেখতে পারে এসব প্রশ্নের উত্তর তার কাছে কোনো ব্যাপারই না। সে মুহূর্তের মধ্যে সবকিছু সমাধান করতে সক্ষম। সুপার পাওয়ারের জন্য সে অনেক বুদ্ধিমান হয়ে ওঠে। সে চিন্তা করে এখন নিজেকে পরিবর্তন করা দরকার, আর সোরা তার সাথে ব্রেকআপ করেছে এটার প্রতিশোধ সে নিবে। এরপর স্টোর থেকে একটি বুক পড়ার মাধ্যমে সে জানতে পারে কুল হবার জন্য কি কি করা প্রয়োজন। যাই হোক, এরপর সাং তার শপ মালিকের কাছে গিয়ে তার বেতন চায়, কিন্তু শপ মালিক তো জানতো সাং বোকা, তাই তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু সাং তাকে বুঝিয়ে দেয় সে আর দুর্বল নেই। শপ মালিক তখন পুলিশ ডাকে, কিন্তু সাং সবকিছু পুলিশকে জানায়। তখন শপ মালিক নিজেই ফেসে যায় আর সাংকে বেতন দিতে বাধ্য হয়। সাং বেতন নিয়ে চলে আসে। সে সিদ্ধান্ত নেয় নিজেকে পরিবর্তন করতে হবে। তাই শুরুতেই নিজেকে সুন্দর দেখানোর জন্য হেয়ার কাট ও সুন্দর ড্রেস আপ করে বাইরে চলে আসে। সবাই তাকে দেখেই যাচ্ছিল। সে এখন সম্পূর্ণ পরিবর্তন এবং নতুন এক সাং। এভাবে সারাদিন কেটে যায়। রাতে যখন সাং বাড়ির দিকে যাচ্ছিল, তখন সাং কোনো মেয়ের সাহায্য চাওয়ার আওয়াজ শুনতে পায়। দেখা যায় কিছু গুন্ডা একটা মেয়েকে খারাপ কিছু করার চেষ্টা করছিল। এমন সময় সাং সেখানে হিরোর মতো এন্ট্রি নেয় আর গুন্ডাদের মারতে থাকে। সাং এখন অনেক স্ট্রং, তাই সেই গুন্ডাগুলো তাকে কিছুই করতে পারে না, উল্টো তারা মার খেয়ে চলে যায়। এরপর মেয়েটি তাকে ধন্যবাদ জানায়, আর এই মেয়েটি অন্য কেউ নয় বরং তাই ছিল যাকে কাং পটাবে বলেছিল। যাই হোক, এরপর সাং তাকে ট্যাক্সিতে উঠিয়ে দেয়, তাই সাংকে অনেক ধন্যবাদ জানায়। সাং মুখে কিছু বলে না, কারণ সেই বই পড়ে জেনেছিল মেয়েদের ইমপ্রেস করার ক্ষেত্রে কিছু বলার থেকে মুচকি হাসি দেওয়াটা বেটার। এরপর সাং ভাবতে থাকে আজকে তো সে সত্যি সবার কাছে হিরো হয়ে গিয়েছে। যাই হোক, পরদিন সকালে সাং কুল একটি ড্রেস পরে কলেজে আসে। এমন সময় তাই সেখানে এসে দূর থেকে তাকে হাই করছিল। কাং তো মনে করছিল তাকে দেখে তাই হাই হ্যালো বলছে, তাই সে উত্তর দিচ্ছিল, কিন্তু তখনই তাই কাংকে উপেক্ষা করে সাং এর কাছে চলে যায়। আসলে তাই নিজেও এই কলেজে পড়তো, যা শুনে সাং বেশ খুশি হয়। সাং তাকে ইমপ্রেস করার জন্য বলে, কাল রাতে আমি তোমার ট্যাক্সি নাম্বার দেখে রেখেছিলাম আর বাড়ি গিয়ে অনলাইনে চেক করেছিলাম তুমি ঠিকঠাক পৌঁছে গেছো নাকি। এটা শুনে তাই তো বেশ খুশি হয় আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর রাতে তারা তিনজন একসাথে ডিনার করছিল। সাং এখানে তাইকে ইমপ্রেস করার জন্য মেয়ে পটানোর সব থেরাপি ইউজ করছিল। এতে তাই তো একেবারে ফিদা হয়ে যায় তার উপর। অন্যদিকে কাং বেচারা অসহায়ের মতো এসব দেখে যাচ্ছিল। ডিনারের পর সাং গান গায়, তবে সুপার পাওয়ারের জন্য তার গলাও ফাটাবাস থেকে এখন সুন্দর হয়ে গিয়েছে। বাসায় ফেরার সময় সে সাংকে জানায়, কিছু মনে করো না, আমি হয়তো তোমাকে পছন্দ করতে শুরু করেছি। এখানেও সাংয়ের মেয়ে পটানোর থেরাপির কথা মনে পড়ে। সেখানে সে পড়েছিল প্রথমবারই কোনো মেয়েকে হ্যাঁ বলা উচিত নয়। তাই সাং বলে, আমি সময় নিয়ে ভেবে দেখব বিষয়টা। এরপর তাই বাড়িতে চলে যায়। তখন সাংয়ের সাথে কাংয়ের দেখা হয়। কাং মনে হতাশা আর অ্যাটিটিউড নিয়ে বলে, আরে বন্ধু, আমি তো তাইকে পটিয়ে নিতাম, কিন্তু তাই তোকে গুরুত্ব দেওয়ার জন্য আমি বন্ধুত্বের খাতিরে তোকে সুযোগ দিলাম। তাছাড়া তোর জন্য আমি এরকম 10টা মেয়েও কুরবান দিতে পারি। এই বলে বেচারা চলে যায়। এরপর সাং বাড়িতে এসে খুশিতে নাচানাচি শুরু করে দেয়। একদিনে তার জীবনের সবকিছু বদলে গিয়েছিল। এই খুশিটা সে সেলিব্রেট করছিল। তবে পাশের রুমের সোরা তার জন্য বিরক্ত হচ্ছিল। এমন সময় আমরা জানতে পারি সোরার আর্থিক অবস্থাও সাংয়ের মতোই, এমনকি কলেজের ফি দেয়া তার কাছে চাপ হয়ে দাঁড়িয়েছিল। এসবে সে এক প্রকার ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাছাড়া তার একটা রোগও আছে যার জন্য প্রায়ই নাক দিয়ে রক্ত পড়তো। আর এসব নানা টেনশন ও রাগে সে সাংয়ের সাথে ব্রেকআপ করে দিয়েছিল। তবে ব্রেকআপের পর তার খারাপ লাগে, কারণ সে সাংকে অনেক লাভ করত। এসব ভেবে তার এখনো খারাপ লাগছে। যাই হোক, পরদিন সাং কলেজে আসে। তখনই সবাই তাকে দেখে ফিদা হয়ে যায়। তার পার্সোনালিটি একদম বদলে গিয়েছিল, যা সবাইকে ইমপ্রেস করে। আর যেসব মেয়েরা তার দিকে ফিরেও তাকাতো না, তারা তাকে দেখে ক্রাশ খেয়ে বসে। কলেজ শেষে সাং শপে যায়,
যেখানে দেখা হয় তাইর সাথে। তাই তাকে বলে কাল রাতের বলা কথায় সে কি সিদ্ধান্ত নিল। এমন সময় সেই শপে সোরা চলে আসে। সাং সোরাকে দেখেই তাইর সাথে ক্লোজ হয়ে দুষ্টভাবে কথা বলতে থাকে আর তার সাথে ডেট করার জন্য রাজি হয়ে যায়। সোরা এসব দেখে হার্ট হয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাড়িতে আসলে সে দেখতে পায় তার জন্য আবার কেউ খাবার রেখে গিয়েছিল। সোরা মনে করে এগুলো সাং এর কাজ, তাই সে খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে সাংও বাড়িতে চলে আসে আর সোরাকে জেলাস ফিল করানোর জন্য ফোনে তাইর সাথে জোরে জোরে কথা বলতে শুরু করে। সোরা এসব শুনে জেলাস ফিল করছিল। সে সাংকে ডেকে এভাবে শব্দ করতে মানা করছিল, কিন্তু সাং তাকে বলে তোমাদের যন্ত্রণায় কি শান্তিতে প্রেম করতে পারবো না নাকি? আমার রুমে আমি যা ইচ্ছা তাই করব, তোমার কি? সোরার রাগমাখা চেহারা দেখে সাং এর ভালোই লাগছিল। এভাবে ঝগড়া লেগে যায় তাদের মধ্যে। ঝগড়ার শব্দ আশেপাশে সবাই চলে আসে। সোরা না পেরে রুমে চলে আসে। এদিকে সাং এর পাওয়ার এতই বেড়ে গিয়েছিল সে সময় না দেখেই বুঝে যেত এখন কয়টা বাজে। দুপুরবেলা সাং ছাদে কাপড় শুকাতে যায়। সোরাও সেখানে এসেছিল। যাওয়ার সময় সাং সোরাকে ধাক্কা দিয়ে দেয়। সোরা রেগে সাং এর কাপড় মাটিতে ফেলে দেয়। পরে সাং এসব দেখে আরো রেগে যায় আর প্রতিশোধ দেবার জন্য সাং তাইকে নিয়ে ডেটে যায়। আর এই রেস্টুরেন্টে সোরা পার্ট টাইম পিয়ানো বাজানোর জব করত। সাং ওয়েটারকে ডেকে বলে মেয়েটা কি পিয়ানো বাজাচ্ছে, একটু ভালো লাগছে না। এরপর সে একটা কঠিন লিরিক্স বাজানোর জন্য দেয়। এভাবে সে সবসময় সোরাকে জ্বালাতন করতে থাকে। যাই হোক, কিছুক্ষণ পর সোরা নিজের রুমে আসছিল। তখন সে দেখতে পায় তার জন্য গংমো খাবার রেখে যাচ্ছে। এর মানে সে প্রতিদিন এখানে খাবার রেখে যেত, কিন্তু সোরা ভাবতো এগুলো সাং এর কাজ। এখানে আমরা জানতে পারি স্কুল টাইম থেকে গংমো সোরাকে পছন্দ করত, কিন্তু সোরা সাংকে পছন্দ করায় সে কখনো নিজের অনুভূতির কথা বলতে পারেনি। এভাবে সময়ের সাথে সাথে স্কুল লাইফ শেষ হলে সে পুলিশের চাকরি পেয়ে যায় আর ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। যাই হোক, প্রেজেন্ট টাইমে সোরা আর গংমো বাইরে বসেছিল। গংমো আনইজি ফিল করে বলে তুমি ভেবো না তোমার ব্রেকআপের সুযোগ আমি নিচ্ছি। তুমি হয়তো জানো আমি শুরু থেকেই তোমাকে লাইক করতাম আর এখনো করি। সোরা এসব শুনে কিছু বলে না, তবে বোঝা যায় সে গংমোকে এখন অনুভব করতে পারছে। পরদিন দেখা যায় সাং অনেক চিন্তিত হয়ে বসেছিল, কারণ তার মা বাবার টাকার প্রয়োজন ছিল। কিছুক্ষণ পর সে টিভিতে কুইজ প্রতিযোগিতায় অ্যাড দেখতে পায়। সাং সেখানে অংশগ্রহণ করার চিন্তা করছিল, কারণ তার টাকার খুব প্রয়োজন ছিল। পরদিন সাং কলেজে পরীক্ষা দিতে যায়। সেখানে সে 100 মার্ক নিয়ে পাশ করে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে সোরার নাক দিয়ে আজ রক্ত পড়ছিল। এমন সময় গংমো তার সাথে দেখা করতে আসে। সে সোরাকে এমন দুর্বল অবস্থায় দেখে চিন্তায় পড়ে, কিন্তু সোরা তাকে তেমন কিছু বলে না, বুঝতেও দেয় না। তখন কথায় কথায় গংমো তাকে লাঞ্চের জন্য অফার করে। এদিকে সাংকে টিভিতে দেখানো হচ্ছিল সে ওই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আর কাং বসে বসে মনে করছিল আজ তো বন্ধু আমার নিজে যতটুকু সম্মান বেঁচেছিল তার সবটুকু পুরো দেশের সামনে বিলীন করে দিবে। অন্যদিকে তারা দুজন রেস্টুরেন্টে এসেছিল। সোরা তখন খেয়াল করে টিভিতে সাং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সাং খুব কনফিডেন্সের সাথে প্রতিযোগিতায় নিজেকে প্রেজেন্ট করে, যা থেকে সোরা তো অবাক হয়ে যায়। এদিকে গংমোরও খুব খারাপ লাগে, তার লাঞ্চ পুরো বেকার হয়ে যায়, কারণ সোরা সাং এর প্রতিযোগিতা দেখতেই বিজি। এদিকে সাং খুব বুদ্ধিমত্তার সাথে কুইজ প্রতিযোগিতা জিতে যায়। যাই হোক, কিছুক্ষণ পর গংমো সোরাকে বলে তোমার এমন অবস্থায় জব করার দরকার নেই, সবকিছু আমি দেখে নিব। আমি তোমাকে সাং এর থেকেও বেশি লাভ করি সোরা। সোরা তার কথা মনোযোগ দিয়ে শোনে, তবে কিছু বলে না। এদিকে প্রতিযোগিতা জেতার পর টাকা নিয়ে সাং তার বাবা মার কাছে চলে আসে। তারা বসে খাবার খাচ্ছিল। তখন সাং এর মা বলে সোরাকে তোমার সাথে নিয়ে আসলেও পারতে, সে আমার হাতে রান্না খুব পছন্দ করত। এই কথা শুনে সাং এর মন খুব খারাপ হয়ে যায়। এখন সে কিভাবে বলতো যে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে? সাং এর মা তার স্টাইলিস্ট প্যান্ট দেখে বলে তোমার তো প্যান্ট ছিঁড়ে গেছে, তোমার মনে হয় অনেক কষ্টে দিন যাচ্ছে, আর আমরা বাবা মা হয়েও তোমার জন্য কিছুই করতে পারছি না। এগুলো বলেই সে কান্না করতে থাকে। সাংও কিছু বলতে পারছিল না, সহ্য করতে পারছিল না। পরদিন সাং যখন চলে যাচ্ছিল তখন তার আম্মু সেই প্যান্টিতে তালি লাগিয়ে দেয় এবং বলে সোরাকে দেখে শুনে রেখো, মেয়েটা খুব ভালো, তোমাকে অনেক পছন্দ করে। তার মা সোরার জন্য খাবারও দিয়েছিল তার কাছে, কিন্তু বাড়ি পৌঁছে সে খাবারটা সোরাকে দেবার সাহস পায় না, তাই ফ্রিজে রেখে দেয়। এমন সময় সে সোরার চিৎকার শুনতে পায়।
সাং জলদি সেখানে গিয়ে দেখে তার শরীর অনেক খারাপ, তাই সে সোরাকে কাঁধে নিয়ে হাসপাতালে যেতে থাকে। সোরা তখন অজ্ঞান হয়ে গিয়েছিল আর রাস্তায় কোনো ট্যাক্সিও ছিল না, তাই কাঁধে করে সে হাসপাতাল পর্যন্ত নিয়ে যায়। কিছুক্ষণ পর সোরার জ্ঞান ফিরলে সে জবে যেতে চাচ্ছিল, কিন্তু দুর্বল হওয়ার জন্য সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। রাত 8টায় তার জ্ঞান ফিরে। সে ভয় পেয়ে তখনই কাজের জন্য রেস্টুরেন্টে পৌঁছে যায়। সে এসেই দেখে সাং তার বদলে পিয়ানো বাজাচ্ছে। সাং অনেক কঠিন একটি রিলিক্স অনেক মনোমুগ্ধকর ভাবে বাজাচ্ছিল, যার জন্য রেস্টুরেন্টে আসা সবাই তার জন্য হাতে তালি দিচ্ছিল। এরপর সাং আর সোরা একসাথে বাড়ি ফিরছিল। সোরা তাকে ধন্যবাদ জানায়। এমন সময় তাই সেখানে তাদের একসাথে দেখে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? তখন সাং তাকে জানায়, সে আমার প্রতিবেশী। গংমো তখন সেখানে আসে, তাই সাং তাইকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। সোরা সাংকে জেলাস ফিল করানোর জন্য গংমোকে ডিনারে ইনভাইট করে। সাং এতে কিছুটা মন খারাপ করে, তাই তার জন্য গিফট এনেছিল, কিন্তু সাংয়ের মন এতটাই খারাপ ছিল এগুলো খেয়ালই করছিল না সে। অন্যদিকে সোরা আর গংমো ডিনারে এসেছিল, কিন্তু সোরাও মন খারাপ করেছিল আর সাংয়ের উপর রেগে সে গংমোকে তখন ডেট করার জন্য অফার করে। গংমো এতে খুব খুশি হয়ে যায়, সে তো এটাই চেয়েছিল এতদিন। যাই হোক, সোরা তারপর জবে যায়। তখন সে এই মাসের বেতন পায়, কিন্তু সে খেয়াল করে টাকা বেতনের তুলনায় অনেক বেশি। তখন ম্যানেজার তাকে জানায়, সেদিন তোমার জায়গায় যে ছেলেটা পিয়ানো বাজাতে এসেছিল সে টাকাগুলো ট্রিপ হিসেবে পেয়েছিল, যা তোমার বেতনে অ্যাড করা হয়েছে। এরপর সোরা বাড়িতে এসে সাংয়ের ফ্রিজে খাবার দেখতে পায়, যেটার উপর তার নাম লেখা ছিল। সাং তখন ছাদে বসেছিল, তখন তার ফোনে তাইয়ের মেসেজ আসে, কিন্তু সাং সেটার কোনো রিপ্লাই দেয় না। সোরার মানসিক অবস্থা তার মতোই ছিল। সেও সাংয়ের সাথে কাটানো সেই সময়গুলোর কথা ভাবতে থাকে। তারা একে অপরকে কথা দিয়েছিল, কখনো যদি তাদের মধ্যে অনেক ঝগড়া হয় তাহলে তারা হোস্টেলের পাশের মাঠে অপেক্ষা করবে। এই চিন্তায় সোরা সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সাং না আসায় সে চলে যাচ্ছিল। তখন সাং এসে বলে, কথা ছিল যে প্রথমে আসবে সে অপরজনের জন্য অপেক্ষা করবে, সে না আসা পর্যন্ত। তাহলে তুমি চলে যাচ্ছ কেন? আমরা তো অপেক্ষা করার জন্যই কথা দিয়েছিলাম। তখন তারা সেখানে বসে পড়ে, তবে কোনো কথা না বলে বাড়ি চলে আসছিল। এমন সময় তাদের দেখা হয় গংমো আর তাইয়ের সাথে। তাই এসব দেখে রেগে গিয়ে বলে, তুমি তো বলেছিলে সে তোমার প্রতিবেশী, কিন্তু এখন বুঝতে পারলাম তুমি তাকে পছন্দ করো। সাং জবাবে বলে, হ্যাঁ, আমি শুরু থেকেই সোরাকে পছন্দ করি। এটা শুনে তাই রেগে গিয়ে সাংকে থাপ্পড় মেরে দেয়। গংমো বেচারা পাশে সোরাকে তেমন কিছু বলে না, সে বুঝতে পেরেছিল জোর করে কিছুই হয় না। সে সোরার জন্য আনা গিফট তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সোরা বাসায় গিয়ে গংমো এর জন্য আফসোস করছিল, কারণ সে তাকে হার্ট করেছে। এদিকে গংমো আর সাং একসাথে বসে ড্রিঙ্কস করছিল। তখন গংমো তাকে বলে, আমি সব সময় তোমাকে অপছন্দ করতাম কারণ আমি সোরাকে পেতে চাইতাম, কিন্তু কখনো বুঝতে পারিনি সোরা তোমাকে শুধু ভালোবাসে। এসব বলে সাং এর কাছে ক্ষমা চায়। এরপর সাং রুমে চলে আসে। তখন সোরা তাকে ছাদে আসতে বলে। সাং বেচারা ভাবতে থাকে, এই মেয়েও কি তাকে থাপ্পড় মারতে চায় নাকি। কিন্তু ছাদে আসার পর সোরা বলে, তুমি যেমন সবসময় আমাকে পছন্দ করতে, লাভ করতে, সেম অনুভূতি আমারও ছিল। আমরা চাইলেও কেউ কাউকে ভুলতে পারবো না। এসব শুনে সাং খুশি হয়ে ওঠে আর আগের মতো পাগলামো আচরণ করতে থাকে। সে এসব বাদ দিয়ে সোরাকে এক্সামের জন্য প্রস্তুতি নিতে বলে। এমন সময় বৃষ্টি নেমে যায় আর আচমকা সাং সোরাকে কিস করে দেয়। সোরাও তার রেসপন্স করছিল। অন্যদিকে গংমো একটা কমপ্লেন পায়। সে ঘটনাস্থলে গিয়ে তাইকে দেখে, যে কিনা ড্রিঙ্কস করে সবাইকে বিরক্ত করছিল। গংমো তাকে নিয়ে বাইরে চলে আসে। তখন তাই গংমোকে জড়িয়ে ধরে বলে, আমি সাংয়ের জন্য প্রথমবার ড্রিঙ্কস করেছি। এসব বলে সে কান্না করছিল। এভাবে সময়ের সাথে সাথে সোরার পরীক্ষা চলে আসে। পরীক্ষা দেওয়ার পর সাং আর সে আগের মতো সময় কাটায়। সাং সোরাকে জানায় কিছুদিনের মধ্যেই তার পুলিশ হবার জন্য এক্সাম আছে। এরপর তারা যখন হোস্টেলে ফিরে আসে তখন সাং এর শরীর খারাপ হয়ে যায়। রুমে গিয়ে সাং এসব সাইড ইফেক্ট নোট করে রাখছিল। সোরা তখন তার জন্য ওষুধ নিয়ে আসে। সাং নোটটি লুকিয়ে ফেলে। এতে সোরা সন্দেহ করে, তবে সিরিয়াস ভাবে নেয় না। তবে রাতের বেলা সাং এর অনেক ঠান্ডা লাগছিল আর
তার ফেসে কিছু রেড স্পট দেখা দিচ্ছিল। সাং এবার কিছুটা ভয় পেয়ে যায়, তাই পরদিন সকালে সে ডাক্তারকে সবকিছু খুলে বলে। তখন ডাক্তার তাকে অ্যান্টিডোট নিতে বলে, তবে এতে সাং এর সব সুপার পাওয়ার চলে যাবে আর আগের মতো সাধারণ মানুষ হয়ে যাবে। সাং খুব চিন্তিত ছিল, কারণ সে আগের মতো হয়ে গেলে কখনোই এক্সামে পাশ করতে পারবে না, আর অ্যান্টিডোট না নিলে তার জীবনের ঝুঁকি ছিল। যাই হোক, অন্যদিকে তাই এখন গংমো এর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলছিল, তাই গংমো এটাও বলে সে তাকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে কাং বেচারা এখনো মেয়ে পটাতে পারেনি, সব মেয়ের কাছ থেকে প্রতারিত, এভাবে ব্যর্থ প্রেমিক হয়ে দিন কাটাচ্ছে। সোরার আজ রেজাল্ট দেওয়ার কথা ছিল, আর সে খুব ভালো মার্ক নিয়ে পাশ করে, এর জন্য অনেক খুশি ছিল। সে সাংকে তার রেজাল্টের খবর জানাতে যায়, কিন্তু সাং এখানে অসুস্থ হয়ে শুয়েছিল। সোরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু সাং যেতে চায় না, কারণ পরীক্ষার আগে তার সুপার পাওয়ার চলে গেলে সে পাশ করতে পারতো না। সোরা কোনো উপায় না পেয়ে কাংকে গিয়ে সবকিছু খুলে বলে। কাং সবকিছু শুনে বুঝতে পারে সে তো একটি মেডিকেল এক্সপেরিমেন্টের জন্য টাকা নিয়েছিল, তখন থেকে সে একদম পরিবর্তন হয়ে গেছে। এসব শুনে সোরা সন্দেহবশত তার রুমে গিয়ে তল্লাশি চালায়। খুঁজতে খুঁজতে সোরা সেই সাইড ইফেক্টের কাগজ পেয়ে যায়, যা দেখে সে সবকিছু বুঝে ফেলে। তখনই সাং সেখানে চলে আসে। সোরা সবকিছু জেনে সাংকে অ্যান্টিডোট নিতে বলে। সাং জানায়, যাই হোক না কেন আমি কাল এক্সামে পাশ না হওয়া পর্যন্ত অ্যান্টিডোট নিব না। সোরা বলে, এভাবে পাশ করা তো চিটিং হবে, কিন্তু সাং তার খেয়ালে অটুট। সে বলে, আগের বার পরীক্ষায় যখন ফেল করেছিলাম তুমিও আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আর আমি এখানে বোকার মতো থাকতে চাই না। আমি বাঁচি কিংবা মরি, সব স্বপ্নই পূরণ করব। যাই হোক, কথা মতো পরদিন সাং এক্সাম দিতে যায়। তার অবস্থা একদম নাজেহাল ছিল। এদিকে সোরা মন খারাপ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় নিউজে দেখতে পায় এক মেডিকেল কোম্পানির বেআইনি এক্সপেরিমেন্টের সাইড ইফেক্টে অনেক মানুষ মারা যাচ্ছে। সোরা ভয় পেয়ে যায় এবং সাংকে বারবার ফোন করতে থাকে। এমন সময় সোরা একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। পরীক্ষার হলে সাং এর ফোনে তখন কল আসে সোরা অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে সাং পরীক্ষা ছেড়ে চলে যায়। সে দৌড়ে হাসপাতালে যাচ্ছিল। অনেক কষ্টে সে হাসপাতালে পৌঁছে সোরাকে ঠিকঠাক অবস্থায় দেখে কিছুটা খুশি হয়, কিন্তু তখনই সাং অজ্ঞান হয়ে পড়ে। এরপরের দৃশ্য দেখানো হয় সাং জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু আগের মতো চোখে ঘোলা ঘোলা দেখতে পাচ্ছে। তখন সোরা তাকে জানায়, তোমাকে অ্যান্টিডোট দেয়া হয়েছে। এসব শুনে তার মনটা খারাপ হয়ে যায়, কারণ সে তো পরীক্ষায় আর পাশ করতে পারবে না। সে আগের মতো লুজার হয়ে গিয়েছে। সবাই তাকে নিয়ে আবার মজা করবে। দেখতে দেখতে অনেক সময় কেটে যায়। সোরা এখন স্কুলের টিচারের জন্য জব পেয়েছে। সাং তাকে বলে, এখন তুমি ভালো কোনো ছেলেকে দেখে রিলেশনে যেতে পারো। সোরা তাকে বলে, কোথায় যাব তোমাকে ছেড়ে? বোকাশোকা তোমাকে আমার ভালো লাগে। সুপার পাওয়ারওয়ালা সাং আমার একদম পছন্দ ছিল না। আর চিন্তা করো না, তোমার পড়াশোনায় আমি সাহায্য করব। খুব তাড়াতাড়ি তুমি এক্সাম দিতে পারবে। তারা এখন একে অপরকে অনেক লাভ করে। গল্পটা এখানেই শেষ হয়। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।